ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো এসডিই ক্লাস। আজকে ক্লাস 2 অর্থাৎ প্রথম অধ্যায় যুক্তির স্বরূপের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি আলোচনা করেছিলাম যুক্তিবিজ্ঞান বলতে কী বোঝো, যুক্তিবিজ্ঞানের জনক কে, যুক্তিবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কী এবং কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে, সেই অনুসারে যুক্তিবিজ্ঞানের অর্থ কী, যুক্তিবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কী, অনুমান কাকে বলে, যুক্তি কাকে বলে, যুক্তির অংশ বা যুক্তির অবয়বগুলো কয় প্রকার ও কী কী, আশ্রবাক্য কাকে বলে, সিদ্ধান্ত কাকে বলে ইত্যাদি বিষয়ে আজকে আলোচনা করব। যুক্তির প্রকারভেদ অর্থাৎ যুক্তি কয় প্রকার ও কী কী, অবরোধ যুক্তি কাকে বলে, অবরোধ যুক্তির উদাহরণ, অবরোধ যুক্তির বৈশিষ্ট্যগুলি এবং অবরোধ যুক্তির আকারগত বৈধতা, আকারগত অবৈধতা, যুক্তির আকার, বৈধতার সঙ্গে সত্যতার সম্বন্ধ, এই সমস্ত বিষয় নিয়ে তাহলেই এই অধ্যায় শেষ হবে। গত ক্লাসে তোমরা জেনেছো যে যুক্তি বা অনুমান হচ্ছে যুক্তিবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়। অনুমান বা যুক্তি একই বিষয়। এখন এই যুক্তি কয় প্রকার? যুক্তি হচ্ছে দুই প্রকারের হয়ে থাকে, এক অবরোহ যুক্তি, দুই হচ্ছে আরোহ যুক্তি। এখন আরোহ যুক্তি সম্পর্কে আমাদের শেষের বইয়ের শেষে 4টি চ্যাপ্টার রয়েছে, সেখানে আমরা জানতে পারবো। এখানে আমরা পড়ব অবরোহ যুক্তি সম্পর্কে। তো অবরোহ যুক্তি কাকে বলে না, অবরোহ যুক্তির সংজ্ঞায় বলা হয় যে যুক্তিতে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং সিদ্ধান্তটি কখনও আশ্রয়বাক্যের চেয়ে বেশি ব্যাপক হয় না, তাকে অবরোহ যুক্তি বলে। অর্থাৎ অবরোহ যুক্তি মাত্রই হচ্ছে সিদ্ধান্তটি সর্বদা একটি আশ্রয়বাক্য থাকবে অথবা একের বেশি আশ্রয়বাক্য থাকবে, তা থেকে ওইরূপ সিদ্ধান্তই অনিবার্যভাবে নিশ্চিত হবে, অন্য কোনো সিদ্ধান্ত নিশ্চিত হতে পারবে না এবং সিদ্ধান্তটি ব্যাপক হবে না। অর্থাৎ আশ্রয়বাক্যে যত সংখ্যক ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হবে তার চেয়ে বেশি কখনো সিদ্ধান্তে বলা হবে না, সমান হতে পারে। যেমন উদাহরণ হিসেবে এখানে একটি অবরোহ যুক্তির তুলে ধরা হয়েছে। দেখো, প্রথম আশ্রবাক্য হচ্ছে সকল মানুষ হয় মরণশীল, দ্বিতীয় আশ্রবাক্য সকল কবি হয় মানুষ, তা থেকে সিদ্ধান্ত করা হয়েছে সুতরাং সকল কবি হয় মরণশীল। এখানে দেখো, এই দুটি আশ্রবাক্য থেকে এই সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে, কেননা যদি সব মানুষ মরণশীল হয় এবং যদি সকল কবি মানুষ হয় তাহলে নিশ্চিতভাবে সকল কবিকেও মরণশীল হতে হবে। এই অর্থে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে এবং আশ্রবাক্যে যত পরিমাণের ব্যক্তি বা মানুষের কথা বলা হচ্ছে সিদ্ধান্তে তার সমপরিমাণ আছে, তার বেশি নয়। এই হলো অবরোহ যুক্তির উদাহরণ। এখন অবরোহ যুক্তিকে বিশ্লেষণ করলে তার সংজ্ঞাটা এবং উদাহরণটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে অবরোহ যুক্তির অনেকগুলো বৈশিষ্ট্য আমরা পাই। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে এখানে আমি 4টি বৈশিষ্ট্য উল্লেখ করেছি, যে 4টি বৈশিষ্ট্য খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসার সম্ভাবনা আছে এখান থেকে শর্ট প্রশ্ন। 1 নম্বর বৈশিষ্ট্য কি? অবরোহ যুক্তিতে সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হবে। এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য, অর্থাৎ এইরূপ সিদ্ধান্ত ছাড়া অন্য কোনো সিদ্ধান্ত করা যাবে না। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে এক প্রকার প্রসক্তির সম্বন্ধ থাকে। অর্থাৎ এখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে যে সম্বন্ধ, সেই সম্বন্ধটাকে যুক্তিবিজ্ঞানীরা নাম দিয়েছেন প্রসক্তির সম্বন্ধ। কেন না, প্রসক্তির সম্বন্ধের ক্ষেত্রে দুটি বিষয়ের সম্বন্ধ এমন হবে যার একটি সত্য হলে আরেকটি সত্য হবে। এখানে আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্তটাও সত্য হয়, এটি তৃতীয় বৈশিষ্ট্য। আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্তটাও যেহেতু সত্য হয়, তাই এদের সম্বন্ধকে বলা হচ্ছে প্রসক্তির সম্বন্ধ। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অবরোহ যুক্তি আকারগতভাবে বৈধ বা অবৈধ হয়ে থাকে। মানে বৈধ অবৈধ এই কথাগুলো অবরোহ যুক্তির ক্ষেত্রেই প্রযোজ্য। অবরোহ যুক্তি যদি আকার ঠিক থাকে তাহলে সেটি বৈধ হবে, আর যদি আকারগত কোনো নিয়ম ভুল হয় তাহলে সেটি অবৈধ হবে। এখন এই আকারগত বৈধতা বলতে কী বোঝো না, তার সংজ্ঞায় বলা হয় যে কোনো যুক্তি তার আকারগত নিয়ম অনুসারে গঠিত হলে তাকে আকারগত বৈধতা বলা হয়। প্রত্যেকটা যুক্তির একটা নির্দিষ্ট নিয়ম আছে, তার আকারগত কতগুলো নিয়ম নিয়ে সেই যুক্তিটা গঠিত হয়ে থাকে। সেই নিয়ম যদি সবকটি অনুসরণ করা হয় তাহলে সেই যুক্তিটিকে বৈধ যুক্তি বলা হয় বা আকারগত বৈধতা বলে। যদি কোনো নিয়ম ভুল হয় তাহলে সেটা আকারগতভাবে অবৈধ হয়। এখন যুক্তি আকার বলতে কী বোঝো? যুক্তি আকারের এখানে একটা সংজ্ঞা আমি তুলে ধরেছি। দেখো, যুক্তির আকারে বলা হচ্ছে যে যুক্তি আকার হলো কতগুলো পদগ্রাহক বা বচনগ্রাহকের বিন্যাস বা কাঠামো। এখন পদগ্রাহক, বচনগ্রাহক এগুলো কি না, এগুলো সম্পর্কে তোমরা আরও বিস্তারিতভাবে জানতে পারবে এই চ্যাপ্টারের 6 চ্যাপ্টার, ষষ্ঠ চ্যাপ্টারে গিয়ে তোমরা জানতে পারবে। এবং 7ম চ্যাপ্টারও আছে, 8ম চ্যাপ্টারও এ বিষয়ে আছে। কাজেই এখন আর ডিটেলসে আমি যাচ্ছি না,
শুধু সংজ্ঞাটা মনে রাখবে যে যুক্তির আকার হলো কতগুলো পদগ্রাহক বা বচনগ্রাহকের বিন্যাস বা কাঠামো। নেক্সট হচ্ছে যুক্তির বৈধতা, মানে আকারগত বৈধতা। যুক্তির বৈধতা বলতে কি বোঝো, অর্থাৎ একটা যুক্তি কখন বৈধ হয়। দেখো, যুক্তির আকারগত নিয়ম অনুসারে সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হওয়াকে যুক্তির বৈধতা বলা হয়। অর্থাৎ প্রত্যেকটা যুক্তির এক একটা নির্দিষ্ট নিয়ম আছে। কোনো যুক্তির ক্ষেত্রে 2টি নিয়ম আছে, কোনো যুক্তির ক্ষেত্রে 4টে নিয়ম আছে, কোনো যুক্তির ক্ষেত্রে 10টা নিয়ম আছে। যে প্রকার যুক্তির যত সংখ্যক নিয়ম আছে সমস্ত নিয়ম অনুসরণ করে যদি সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাহলে সে যুক্তিটি বৈধ হয়। একেই বলা হয় যুক্তির বৈধতা। এগুলো সম্পর্কে আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে 4র্থ চ্যাপ্টারে, 4র্থ অধ্যায়ে। তাই এখানে শুধু মনে রাখো তাহলেই হবে। এখন যুক্তির অবৈধতা বলতে কি বোঝায়, মানে কখন একটা যুক্তি অবৈধ হয়, এইভাবে প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে একটি যুক্তি কখন অবৈধ হয়। যুক্তি অবৈধ তখনই হবে যে যুক্তি যে নিয়ম অনুসারে গঠিত হওয়ার কথা সেই নিয়মগুলোর কোনো একটি যদি লঙ্ঘন করে, তখনই যুক্তিটি অবৈধ হয়। তাহলে যুক্তির অবৈধতা বলতে কি বোঝো, যুক্তির অবৈধতা বলতে তার আকারগত নিয়মগুলির কোনো একটি লঙ্ঘন করাকে বোঝায়। এখন এই যুক্তির বৈধতা বা অবৈধতা এর সঙ্গে সত্যতার কি সম্বন্ধ। দেখো, যুক্তির বৈধতা সঙ্গে সত্যতার তেমন কোনো সম্বন্ধ নেই, কারণ যুক্তি বৈধ বা অবৈধ হয় আর সত্য মিথ্যা যুক্তি হয় না। সত্য মিথ্যা হয় যুক্তির অন্তর্গত সেই বাক্যগুলো, যে বাক্য নিয়ে যুক্তিটা গঠিত হয় সেই বাক্যগুলো সত্য মিথ্যা হয়। তবুও সত্যতা এবং বৈধতার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। একটা সম্পর্ক কি না, কোনো যুক্তির সিদ্ধান্তটি সত্য মিথ্যা যাই হোক না কেন, সিদ্ধান্তটা সত্য হোক বা মিথ্যা হোক যাই হোক না কেন, সেই যুক্তিটি বৈধ হতে পারে আবার অবৈধও হতে পারে। অর্থাৎ কোনো যুক্তির সিদ্ধান্ত সত্য হলেই যে যুক্তিটি বৈধ হবে এমন নয়, অবৈধ হতে পারে। আবার কোনো যুক্তির সিদ্ধান্ত মিথ্যা হলেই যে যুক্তিটি অবৈধ হবে এমন নয়, বৈধ হতে পারে। অর্থাৎ সিদ্ধান্ত সত্য মিথ্যার উপর যুক্তির বৈধতা অবৈধতা নির্ভর করে না। কিন্তু একটা ক্ষেত্র রয়েছে, সেটি হচ্ছে যদি আশ্রয়বাক্য সত্য অথচ সিদ্ধান্ত মিথ্যা হয় তাহলে যুক্তিটি নিশ্চিতভাবে অবৈধ হবে, কখনো বৈধ হতে পারবে না। কারণ বৈধ যুক্তির আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্তকে অবশ্যই সত্য হতে হবে। আশ্রয়বাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা, এইরকম হলে সে যুক্তিটি সর্বদাই অবৈধ হবে। এই হচ্ছে বৈধতার সঙ্গে সত্যতার সম্বন্ধ। ব্যাস, এইগুলো আমাদের প্রথম অধ্যায়, এগুলো খুব ভালো করে পড়বে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবে সবাই।